মজার একটি গল্প পাঠ করে শোনাবো। গল্পটি হলো বিউটি কন্টেস্ট। গল্পটি লিখেছেন কাজরি মজুমদার। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এই বয়সে বিউটি কন্টেস্টে নাম দেবে? তাতে কি হয়েছে? দি না গো। তাতে কি হয়েছে মানে? নিজেকে দেখেছো ভালো করে? এই চেহারায় বিউটি কন্টেস্ট? যারা পার্টিসিপেট করবে তারা বিয়ের পর ফিগার মেনটেন করে, আর তুমি তো এই প্রথম বিউটি কন্টেস্ট হচ্ছে, যাতে বিবাহিত অবিবাহিত সবাই নাম দিতে পারে। হোয়াট? অবিবাহিত মেয়েদের সাথে তোমার কম্পিটিশনে যাওয়ার কথা তো স্বপ্নেও ভাবা যায় না। যাই না গো, আমার অনেক দিনের শখ। আমিও সেজে গুজে স্টেজে হাঁটবো। টুনাই, এই টুনাই। টুনাই ছুটে এসে, কি বলছো বাবা? তোর মার মাথা খারাপ হয়ে গেছে। কেন, কি হয়েছে? তোর মা বলছে বিউটি কন্টেস্টে পার্টিসিপেট করবে। কি? তুই হাসছিস? ভাব, তোর মা। তপতি বলে, টুনাই তুইও হাসছিস? মুখটা একটু সিরিয়াস করে টুনাই বলে, না মা, হাসছি না। এটা কোথায় হচ্ছে? তোমাকে কে বলল? ওই যে রে, আমাদের দুধ দেয় যে বিমল, ও আজ দুধের প্যাকেটের সাথে ওই কাগজটা দিয়ে গেল। ও হয়তো তোর কথা ভেবে দিয়ে গেছে। তুইও নাম দে না টুনাই। মা, তুমি কি গো? আমার সামনে মাধ্যমিক পরীক্ষা, আর তুমি আমাকে এসবে জড়াতে বলছো? তুমি নাম দাও। বাবা, মাকে পারমিশন দিয়ে দাও। রূপম বলে, তুই যা, একটু জল নিয়ে আয়। টুনাই চলে যাওয়ার পর রূপম বলে, আগে একটু চা খাও, তারপর বলছি তোমায়। তপতি ওখানে একভাবে দাঁড়িয়ে, হ্যাঁ বলো। রূপম কড়া করে তপতির দিকে তাকাতে তপতি বলে, যাচ্ছি তো, ওভাবে তাকাচ্ছ কেন? ঘর থেকে বেরোতে বেরোতে বিড়বিড় করে, একটা হ্যাঁ বলবে তার জন্য ভাও খাচ্ছে। কিছু বলছো? কই না তো, আমি তো চায়ে কি কি দেব বলে বলে মনে করছিলাম। রূপমবাবু একটু কড়া কথা বললেও আসলে তিনি খুব ভালো মানুষ। বউকে খুব ভালোবাসেন। তাদের একমাত্র সন্তান টুনাই এবার মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে, কিন্তু তিনি তার মেয়ের জন্য চিন্তা করার থেকে বউকে নিয়ে বেশি চিন্তিত থাকেন। টুনাই বরাবরই শান্ত স্বভাবের, পড়াশোনায় সবসময় ভালো। বরং তপতি পড়াশোনায় 8 পাস, একটু অস্থির মনের, কখনো কখনো ছেলে মানুষের মতো হাবভাব করে। বলা যেতে পারে বাবা আর মেয়ে দুজনে মিলে তপতিকে সামলায়। আসলে তপতি খুব সহজ সরল, যা আজকের যুগে কখনো কখনো বিপদে ফেলে দেয়। তপতির কথা আর ওর কার্যকলাপের কথা শুনলে লোকে শুধু অবাক হবে না, উপহাসও করবে। এই তো সেদিনের কথা, রাত 9:30 বাজে। টুনাই পড়ছে, সেখানে তার মা গেল খেতে ডাকার জন্য। কী রে, খেতে ডাকছি তো, চল। এক্ষুনি যাচ্ছি মা, আর দুটো অঙ্ক বাকি। না, আর এখন করতে হবে না, খাবার ঠান্ডা হয়ে যাবে, চল। টুনাই তখনও অঙ্ক করে যাচ্ছিল। তার মা তার পাশে বসে। এত কেন পড়িস বলতো? তুই তো এমনিতেই পড়াশোনায় ভালো, তাও তুই সারাক্ষণ পড়িস। টুনাই মন দিয়ে লিখতে লিখতে বলে, এত পড়ি বলেই তো পড়াশোনায় ভালো মা। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু একটু তো অন্য মেয়েদের মতো বন্ধু বান্ধবদের সাথে মিশতে পারিস। তোমাকে কে বলল আমি মিশি না? স্কুলে তো, দূর, স্কুলে হয় নাকি? বন্ধুদের বাড়িতে যাবি, জানিস আমার কত স্বাদ ছিল যে তুই অন্যদের মতো কোনো ছেলের সাথে প্রেম করবি লুকিয়ে। মা, এসব কি বলছো তুমি? শোন না, তুই প্রেম করবি, ভয়ে বাবাকে বলতে পারবি না। আমাকে তুই বারবার রিকোয়েস্ট করবি যাতে আমি তোর বাবাকে না বলি। চলো খেতে চলো। দাঁড়া না, বললে তো খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ধুর, আমার জীবনে কিছুই করার নেই। না তুই কিছুই এটা ওটা করিস, না তোকে বকতে পারি। সেই একঘেয়ে জীবন আমার। খাবার গরম করো আর খেতে ডাকো। আর সেবার রূপমবাবু পেপার পড়ছিলেন। তপতিকে শরীরটা ভালো লাগছে না জানো। রূপমবাবু নির্বিকার হয়ে পেপার পড়ছিলেন। কি গো? আচ্ছা, কি আছে বলো তো পেপারে? কিছু কথা বললে কানই দাও না। 2 যমজ বোন একসাথে এভারেস্ট জয় করেছে। জয় করেছে মানে? মানে এভারেস্টের ওপর গেছে। ও, ওখানে দুটো মেয়ের কথা পড়তে পারছো,
আর এখানে আমি একটা মাত্র বউ কথা বলছি, সেটা আর কি বলছো বলো? শরীরটা আর ভালো লাগছে না। কেন, কি হয়েছে? কি আর হবে, পেটের সমস্যা। কত কথা পেটে জমে থাকে, কাকে বলবো? তোমরা তো বাবা মেয়ে আমার কথাই শোনো না। বলো কি কথা? আরে ওই পুতুল আছে না, ওর ভাইয়ের শালি। কে পুতুল? আরে পুতুল গো, ওই নন্দী কাকিমার মেয়ে। নন্দী কাকিমা? কোথায় যেন নামটা শুনেছি। দেখছো তো, এই জন্য তোমাকে কিছু বলতে ইচ্ছে করে না। এখন নন্দী কাকিমাকে সেটাও বুঝতে পারছো না। আরে আমাদের হরেনের পিসি শাশুড়ি গো। তোমায় হাত জোর করছি, তুমি কাউকে মারতে চাইলে এমনি বিষ এনে দিও, সে খেয়ে নেব। তোমার এই হাবিজাবি কথার জালে জড়িয়ে মারতে হবে না। দূর দূর, এই মানুষটার সাথেও ঘর করে আমার জীবনটাই শেষ হয়ে গেল। নিস্তার পায় না কেউ। একবার পাঁচুর মা কাজ করছিল। কি গো পাঁচুর মা, কত কাজ পড়ে আছে, আর তুমি এখানে ঘর মুছতে মুছতে টিভি দেখতে বসে গেছো? বৌদি দেখো না কি হচ্ছে। টুনাই দিদি বলছে লোকটা নাকি চাঁদে গেছে। আমি তো বিশ্বাসই করছিলাম না। চাঁদ কত ছোট, আর এখানে তো কত বড় দেখাচ্ছে। ওসব আমার দেখার দরকার নেই। ওসব কি দেখবো বলো তো? ওখানে কিছু দেখার আছে? না ওখানে ঘর বাড়ি আছে, না লোকজন আছে, না দোকান বাজার আছে। সুন্দর কিছু থাকলে দেখা যায়, দেখবোটা কি শুনি। আর ওদেরও বলিহারি বাবা, কষ্ট করে খরচ করে যাচ্ছিস যখন কোনো সুন্দর জায়গায় যা। এই অন্ধকার অন্ধকার বিশ্রী জায়গায় গিয়ে কী লাভ, তাই না? পাঁচুর মা ঢোক গিলে। সে তো ঠিকই বৌদি। এই রকম চিন্তাধারার মানুষকে বিউটি কন্টেস্টে না পাঠানোর সিদ্ধান্ত তো রূপমবাবু কিছু ভুল নেননি। এদিকে টুনাই এসে তার বাবাকে বলে, আমি খবর নিলাম বাবা, বিউটি কন্টেস্ট ঠিকই হচ্ছে। আর এটাও ঠিক যে এই কন্টেস্ট বিবাহিত অবিবাহিত সবাই নাম দিতে পারবে। আর এটা আমাদের আশেপাশের 10টা পাড়ার মধ্যে কম্পিটিশন হচ্ছে। আবার এও শুনলাম আমাদের পাড়া থেকে রিঙ্কু কাকিমা নাম দিয়েছে। তুই এত খবর পেলি কি করে? ওই যে আমাদের পাড়ার গ্যাজেট আছে না, বুলাদি, ও বলল। দেখ, তোর মার পাগলামি আমরা সহ্য করি, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে বাইরের লোকের সামনে। আমি আছি তো বাবা, আমি মাকে সব শিখিয়ে দেব। সে না হয় তুই সব শিখিয়ে দিলি, কিন্তু একটা রাউন্ড তো প্রশ্ন উত্তরের থাকে, যেটাই ওরা বুদ্ধির পরীক্ষা নেয়। সেটাই ভাব কি হবে। সেটা ঠিক, তবুও বলবো বাবা, মা যতটা পারবে পারুক, তারপর আউট হয়ে গেলে হয়ে যাবে। তুইও নাম দে না। না, আমার এসব ভালো লাগে না। এটা কেন? আমার কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করতে ইচ্ছে করে না। মা করুক। ঠিক আছে, দেখ কি হয়। 3 দিন পর রবিবার দুপুর 2টো। হাঁটছি তো, দাঁড়া না, যাচ্ছি তো। আমি কি আগে কখনো উঁচু হিল পরেছি নাকি? জানি পরনি, কিন্তু এটা পরে তুমি 1 পা 2 পা হাঁটলে হবে না, তোমাকে তো মিউজিকের সাথে তাড়াতাড়ি চলতে হবে। আচ্ছা আচ্ছা, এবার দেখ আমি কি করে হাঁটি। এত বেলা হয়ে গেছে, খেতে দিচ্ছে না কেন সেটা জানার জন্য ঠিক সেই সময় রূপম ওই ঘরে ঢুকছিলেন। এদিকে হাই হিল পরে মেয়ের চালানো ইংলিশ মিউজিকের সাথে হাঁটতে হাঁটতে দরজা অবধি যেতে গিয়ে পা পিছলে পড়ে যেতে গিয়ে রূপম ঢুকতে গিয়ে ধরে ফেলায় তপতি পড়ে গিয়ে কোমর ভাঙার থেকে সে যাত্রায় রক্ষে পায়। রূপম বলে, এসব কি করছো তুমি? এক্ষুনি যদি পড়ে যেত কি হতো? আরে আমি পুরো ব্যালেন্স করে হাঁটা শিখে গেছি, কিন্তু এই হেঁটে পৌঁছানোর পর যে ঘুরে আসাটা, সেই সময় কেমন একটা হচ্ছে। কেমন হচ্ছে আবার কি বলো? মাথা ঘোরাচ্ছে। না না, মাথা ঘোরাচ্ছে না, ওই ঘুরে ফেরার সময় চোখে মুখে একটা নেশা নেশা ভাব আনতে চোখ ছোট করতে গিয়ে চোখটা বন্ধই হয়ে যাচ্ছে। টুনাই, তোর মা এসব কী বলছে? তুই এসব বন্ধ কর বলে দিচ্ছি। বন্ধ করার কিছু নেই বাবা, মা পাচ্ছে, তবে মা একটু বেশি ওভার অ্যাক্টিং করে ফেলছে। তোরা কি কেউ খেতে দিবে আমায়, নাকি খাবার জুটবে তোদের শো শেষ হলে? রূপমের খাবার চাওয়ায় নির্বিকার হয়ে তপতি রূপমের ঠিক পাশে এসে দাঁড়িয়ে জানায়, জানো তো, শশা লাউ এগুলো শরীর ঝরায়। তাই আজ কি, আজকে কি রান্না করেছো? লাউ দিয়ে মুগ ডাল, লাউয়ের বড়া। লাউয়ের বড়া? শোনো না, আজ অনেক রান্না করেছি। লাউ দিয়ে মাছের মাথা, লাউয়ের চাটনি। থাক, আর বলতে হবে না, বুঝেছি আজ। আরে
এর সাথে শশার স্যালাডও আছে। তুমি কি একদিনেই রোগা হয়ে যাবে ভাবছো? আসলে হাতে আর সময় নেই তো, তাই। টুনাই ব্যায়াম করতে বলেছিল, 2 দিন করে সারা শরীর এত ব্যথা যে কোথাও বসতে পারছিলাম না, বসলে উঠতে পারছিলাম না, তাই ব্যায়াম করা ক্যান্সেল। রূপম রাগ করে যেতে যেতে বলতে থাকলো, যত সব লাউয়ের গুষ্টি, খিদেটাই নষ্ট হয়ে গেল। 2 দিন পর অফিস থেকে ফিরে রূপম সবে ঘরে ঢুকতে যাবে, দরজার বাইরে জুতো খুলতে খুলতে শুনছে টুনাই বলছে, আহো মা, ড্রেসটা এত তুলছো কেন? ওখানে বন্যা হবে নাকি? তপতি বলে, বকিস না, দাঁড়া দাঁড়া, করছে ঠিক করে। আসলে রান্নাঘরে কাজ করার সময় নাইটিটা গুটিয়ে কোমরে বেঁধে কাজ করি তো, তাই অভ্যাস হয়ে গেছে। রূপম ঘরে ঢুকে দেখে তার বউ লম্বা একটা গাউন টাইপের পরে সেটাকে 2 হাতে ধরে একটু তুলে হিল পরে মিউজিকের সাথে সাথে হাঁটছে। রূপমকে দেখেই তপতি থেমে যায়। সেদিন রূপমের মুডটা বেশ ভালোই ছিল। তপতি থেমে যেতে দেখে মুচকি হেসে রূপম বলল, কি হলো, থেমে গেলে কেন? বেশ তো লাগছে। আমাকে বেশ লাগছে? তুমি বলতে পারলে? তুমি কি গো? কেন, কি বললাম? এটা তো ভিতরের ঘরের জানালার পর্দাটাকে সেফটি পিন দিয়ে প্লেটের মতো ভাঁজ করে এটা আমি আর টুনাই লম্বা গাউনের মতো বানিয়ে নিয়েছি, আর তুমি আমাকে এই পর্দা পরা দেখে খুশি হচ্ছ? আরে বাবা, আমি এত কিছু জানি নাকি? শাড়ি পরে কখনো সুন্দর লাগছে বলো না, আর এই পর্দা পরতে দেখে কি ভালোই না লাগলো আমাকে, তাই না? রূপমকে প্রতিদিন তপতির কিছু না কিছু অস্বাভাবিক কীর্তিকলাপ দেখতেই হতো। কোনো দিন আয়নার সামনে দাঁড়িয়ে তপতির নানা মুখভঙ্গি করা, কখনো মাঝরাতে ঘুম থেকে উঠে খাটে বসে প্রাণায়াম করা, কখনো খালি পেটে গরম জলে বেশি লেবুর রস দিয়ে অতিরিক্ত টকে বমি করা। তপতির কাণ্ডের যেন আর শেষ ছিল না। অবশেষে সেই দিনটি এলো। বিউটি কন্টেস্টে মোট 5টা রাউন্ড ছিল। প্রথম রাউন্ডে একজন স্টেজে আসার কথা আর অ্যানাউন্স করে তাদের পরিচয় দেওয়ার কথা। দ্বিতীয় রাউন্ডে ক্যাজুয়াল ড্রেসে আসার কথা। তৃতীয় রাউন্ডে শাড়ি পরে আসার কথা। চতুর্থ রাউন্ডে ওয়েস্টার্ন ড্রেস পরে সবাই একসাথে র্যাম্পে আসার কথা। আর সবশেষে প্রশ্ন উত্তরের রাউন্ডে একে একে সবার আসার কথা। যদিও এটা পাড়ার পাড়ার মধ্যে প্রতিযোগিতা, কিন্তু তবু এই বিউটি কন্টেস্ট দেখার জন্য মানুষের ভিড় উপচে পড়েছিল। ওখানে তপতিকে ভিতরে ঢুকিয়ে টুনাইয়ের আর ওখানে মার সাথে ঢোকার অনুমতি ছিল না, তাই টুনাই বাবার সাথে স্টেজের সামনের দিকে অডিয়েন্সে গিয়ে বসলো। শুরু হলো বিউটি কন্টেস্ট। টুনাই খেয়াল করছিল তার বাবা খুব টেনশনে ছিলেন। এই টেনশন হয়তো হার জিতেন না, ভয় পাচ্ছিলেন হয়তো তার স্ত্রীর ছেলে মানুষই হাবভাবে, কিংবা কথায় তার স্ত্রী যেন সবার হাসির পাত্রী না হয়। শুরু হলো বিউটি কন্টেস্ট। 1জন এলেন, 2জন এলেন, 3জন এলেন। রূপম টুনাইকে বললেন, তোর মা কত নম্বরে আছে কে জানে? তার একটু পরে 6 নম্বরে তপতি স্টেজে এলো। দেখেই মনে হচ্ছিল স্টেজে আসা সেই দৃঢ়তা চোখে মুখে ছিল না, তবুও কিছু ভুল সে করেনি। 12 জন একজন করে এসে দাঁড়িয়ে পড়ল স্টেজের সামনে। সবাই বুকের নাম্বারের সাথে মুখগুলো চিনে নিল। এর কিছুক্ষণ পর দ্বিতীয় রাউন্ড শুরু হলো। রূপমের এত বছরের পুরনো বউকে এত মেকআপে সাজগোজে বেশ ভালোই লাগছিল, তবুও কোথাও মনের মধ্যে বেশ দুরু দুরু করছিল। দ্বিতীয় রাউন্ডে 12 জন দাঁড়ানোর পর 4 জনকে বাদ দিয়ে দিল। না, তপতি বাদ যায়নি। এই কন্টেস্টে ঘরোয়া বিবাহিতরাই বেশি ছিলেন, অবিবাহিত 3 জন ছিল। বিবাহিতরা সেভাবে তো নিজেকে মেকওভার করতে পারেনি, বরং সেই তুলনায় তপতি মেয়ের কাছে অনেকটা ট্রেনিং নিয়েছিল। কারোর ফিগার সুন্দর তো মুখশ্রী অত ভালো না, কারোর মুখশ্রী সুন্দর ফিগার অত ভালো না, কারোর এই দুটোই মোটামুটি। দ্বিতীয় রাউন্ডে একজন সবার লাইনের থেকে একটু এগিয়ে দাঁড়িয়েছিল। তৃতীয় রাউন্ডে মানে শাড়িতে সে বাদ চলে যায়। শাড়ির রাউন্ডে তপতি খুব ভালো পারফরমেন্স দিয়েছিল, দেখতেও খুব ভালো লাগছিল। চতুর্থ রাউন্ডে লম্বা গাউন পরে একদম বিদেশিদের পোশাকে সবার এন্ট্রি হলো। যথারীতি তপতি ঘরেও প্র্যাকটিস করার সময় হেঁটে ঘুরে দাঁড়ানোর সময় যেমন পড়ে যাচ্ছিল, স্টেজে পড়ে না গেলেও পাটা একটু কেঁপে গেছিল, বোঝা যাচ্ছিল। অবিবাহিত একজন একটু ওভার স্মার্ট হয়ে হাঁটতে গিয়ে আর একজনকে ধাক্কা দিয়ে ফেলেছিল। এবার ছিল লাস্ট রাউন্ডের জন্য সিলেকশন। 7 জন অবশিষ্ট ছিল, তার মধ্যে 4 জনকে ফাইনালের জন্য নেবে। প্রথম নিল 10 নম্বর অবিবাহিত একজনকে, দ্বিতীয় নিল 3 নম্বর বিবাহিত একজনকে। রূপম টুনাইকে বললেন, তোর মা এবারেরটায় আউট হয়ে গেলে ভালোই হতো, নয়তো সর্বনাশ হবে।
কিন্তু রূপমের মন চাইছিল তপতি আরও এগিয়ে যাক। তৃতীয় নিল 1 নম্বর বিবাহিত আর একজনকে, আর চতুর্থ নামটা বলতে একটু সময় নিচ্ছিল, যেহেতু এই নামটাই ফাইনালের জন্য শেষ নাম। চতুর্থ নিল 6 নম্বর তপতিকে। আনন্দে রূপম জোরে হাততালি দিয়ে উঠলেন। টুনাই বাবার অবস্থা দেখে বলল, বাবা তুমি না এক্ষুনি বললে মা সিলেক্ট না হলে ভালো হতো। রূপম একটা মুচকি হাসি দিল। শুরু হলো প্রশ্নোত্তর। 1 নম্বর মানে যিনি বিবাহিত ছিলেন তাকে জিজ্ঞেস করলেন, গরিব বাচ্চাদের স্কুলে যাওয়া বাড়ানোর জন্য আমাদের কি করা উচিত? উত্তরে 1 নম্বর বলল, স্কুলে যেতে খেতে দেওয়া উচিত, জামা কাপড় দেওয়া উচিত, তাহলে ওরা ওগুলোর লোভে স্কুলে যাবেই। দ্বিতীয় প্রশ্ন 10 নম্বর অবিবাহিতের জন্য, মহিলাদের সুরক্ষার জন্য আমাদের আরও কি করা উচিত? উত্তরে 10 নম্বর বলল, জায়গায় জায়গায় মানে রাস্তায়, ট্রেনে, বাসে সব জায়গায় আরও সিসি ক্যামেরা লাগানো উচিত। তৃতীয় প্রশ্ন 3 নম্বর অবিবাহিতর জন্য, ধরুন আপনি রাস্তার ধারে বসবাসকারী মানুষদের জন্য কিছু করার সুযোগ পেলেন, আপনি কি করবেন? উত্তরে 3 নম্বর বলল, খুব তাড়াতাড়ি উত্তর দিলেন, আমি ওদের সবাইকে খাওয়াবো, জামা কাপড় দেব। সবাইকে? হ্যাঁ, জামা কাপড় না দিলেও সবাইকে খাওয়াবো তো বটেই। রূপম আর টুনাই এবার দুজন দুজনের হাত ধরল। এবার যে তপতির পালা। চতুর্থ আর শেষ প্রশ্ন 6 নম্বর বিবাহিত তপতির জন্য, ধরুন আপনি ভগবানের দেখা পেলেন, ভগবান আপনাকে একটা বর চাইতে বললেন, আপনাকে এমন একটা বর চাইতে হবে যাতে আপনি ভারতবর্ষকে আরও সুন্দর করতে পারবেন। আপনি কি চাইবেন? রূপম বিড়বিড় করে, সর্বনাশ। টুনাই এবার? তপতি একদম নির্বিকার হয়ে উত্তর দিল, বলবো, ঠাকুর, মানুষকে তুমি অনেক শক্তি দিয়েছ, যার জন্য মানুষ এভারেস্ট জয় করেছে, চাঁদে গেছে। কিন্তু এই এভারেস্টের মাথায় উঠে চাঁদে গিয়ে কি হবে? এটা কি? ওখানে তো তেমন লোকজন থাকে না, ওখানে তো পরে গেলেও হবে। টুনাই বলে, বাবা, মা এসব কি বলছে? তপতি বলে, বরং ঠাকুর, তুমি মানুষকে এমন শক্তি দাও, এমন বিদ্যা দাও, যাতে মানুষ হিন্দু, মুসলমান, শিখ বলে আলাদা কিছুই জানবে না। তাই সেই শক্তির জন্য সবাই সবার পাশে থাকবে, একের জন্য অন্যরা লড়তে পারবে। মানুষ যেন মানুষকে শুধু মানুষ বলেই জানতে পারে, তাহলে আমার দেশ খুব সুন্দর হয়ে যাবে। সবাই অনেক করতালি দিয়ে উঠল। সবার মনে যেন দেশের প্রতি ভালোবাসা আরও তীব্র হলো। তপতির অতিরিক্ত কথা বলা, সোজা সাপটা বোঝা আর তার ব্যাখ্যা দেওয়া যেন সোজা জাজদের মনকে নাড়া দিল। সেবারে সেই বিউটি কন্টেস্টে যখন তৃতীয়, তারপর দ্বিতীয় আর তারপর প্রথম স্থানে তপতির নাম অ্যানাউন্স হলো, তখন রূপম আর টুনাই আনন্দের সিট থেকে উঠে এসে স্টেজের আরও কাছে এসে দাঁড়ালো। রূপম তপতির মাথায় ক্রাউনটা পরাতে দেখে আবেগে ভেজা চোখে নিজের ফোনটা টুনাইকে দিয়ে ছবি তুলতে বললেন। তপতিকে সব পুরস্কার দিয়ে হোস্ট বললেন, আপনি বিউটি কন্টেস্টে প্রথম হলেন, এবার আপনার আর কোনো আশা আছে? আর কি করতে চান আপনি? তপতি উৎসাহ নিয়ে বলে উঠল, আমার খুব ইচ্ছা জানেন, কেবিসিতে যাব, মানে ওই অমিতাভর সামনে কৌন বনেগা করোড়পতিতে। সেই শুনে রূপম আতঙ্কিত সুরে, ওরে টুনাই, তোর মা তো আমার হার্ট অ্যাটাক করিয়েই ছাড়বে দেখছি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।